আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিচ্ছেদ 21 নিয়ে আলোচনা করব, যে ক্রিয়া নিয়ে আলোচনা করব। ইংরেজিতে যেটাকে বলা হয় ভার্ব। বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে, তাকে বলা হয় ভার্ব বলা হয়। বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে বাক্যে কর্তা কি করে তাকে কি বলে, বা কর্তার কি ঘটে তাকে কি বলে, সেটাকে আমরা বলবো যে ক্রিয়া বলা হয়। এখানে রাজীব খেলছে বা বৃষ্টি হতে পারে, এখানে দুটা এখানে খেলছে বা হতে পারে, সেটা ভার্ব হিসেবে কাজ করতেছে। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। ক্রিয়ামূলের সাথে বা ধাতুর সাথে যদি বিভক্তি যুক্ত হয় সেটাকে বলা হয় ক্রিয়া বিভক্তি বলা হয়, বা মানে ক্রিয়া গঠিত হয়। ক্রিয়ামূল যেটা সেই সকল ক্রিয়ামূল, সেই সকল শব্দ যেগুলোকে ভাঙা যায় না কিন্তু কাজ বোঝায়, সেগুলোকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু বলে। তার সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয় তাহলে সেগুলোকে বলা হয় ক্রিয়া বলা হয়। একইভাবে পক্ষ এবং কালভেদে ক্রিয়ার রূপভেদ হয়। পক্ষ মানে পুরুষ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন অনুসারে, এবং কাল মানে টেন্স অনুসারে ক্রিয়ার পরিবর্তন হয়। পক্ষভেদে মানে আমি পড়ি, আমরা পড়ি, তুমি পড়ো, তোমরা পড়ো। এখানে আমি পড়ি কিন্তু তুমি পড়ি না, তুমি পড়ো। আবার সে পড়ি না, সে পড়ে। তাহলে কালভেদে এবং পুরুষভেদে অর্থাৎ পক্ষভেদে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা যেটা বলা হয় সেটা ভেদেও ভার্বের পরিবর্তন হয়। এখানে আমি পড়ি ফার্স্ট পারসন পড়ি ইউজ করতেছে আমির সাথে, কিন্তু তুমি পড়ি না সেকেন্ড পারসনের সাথে তুমি পড়ো, আর থার্ড পারসনের সাথে তুমি পড়ো না বা সে পড়ো না, সে পড়ে হবে। একইভাবে কালভেদেও পার্থক্য হয়, যেমন আমি পড়ি, আমি পড়ছি, আমি পড়েছি, আমি পড়েছিলাম, এগুলো অর্থাৎ টেন্স অনুসারেও ভার্বের পরিবর্তন হয় সেটা বলতেছে। ক্রিয়ার প্রকারভেদ দেওয়া আছে, এখানে ক্রিয়ার প্রকারভেদ হিসেবে দেওয়া আছে যে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার। এখানে দেওয়া আছে সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বাক্য শেষ হয়েছে তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া বলা হয়। যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় মানে কথা শেষ হয়েছে এরকম ক্রিয়াকে বলা হয় সমাপিকা ক্রিয়া। যেমন ভালো করে পড়াশোনা করবে, এই কথা দ্বারা এই সেন্টেন্স দ্বারা বাক্যটা শেষ হয়েছে, এখানে কোনো প্রকার মনের ভাব অসম্পূর্ণ থেকে যায় নাই। কিন্তু অসমাপিকা ক্রিয়ায় মনের ভাব সম্পূর্ণ করতে পারে না, অসম্পূর্ণ থেকে যায়। যেমন ভালো করে পড়াশোনা করলে, তাহলে এখানে খেয়াল করে দেখেন যে করলে শব্দটা যে করলে ভার্ব হিসেবে কাজ করতেছে। এখানে ভালো করে পড়াশোনা করলে, তাহলে বোঝা যায় যে কথা শেষ হয় না, আরও কথা রয়েছে, তাই এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু উপরে যে সমাপিকা ক্রিয়া দেওয়া আছে ভালো করে পড়াশোনা করবে, এটা দ্বারা কথা শেষ হয়ে গেছে। কিন্তু এখানে দেওয়া আছে যে ভালো করে পড়াশোনা করলে, তাহলে বোঝা যায় ভালো করে পড়াশোনা করলে আরও কিছু বলা আছে বা আরও কিছু বলতে হবে, যা এখানে বলা হয় বলেই সেটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া বলা হয়। অসমাপিকা ক্রিয়া আবার 3 ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে ভূত অসমাপিকা, ভাবী অসমাপিকা, শর্ত অসমাপিকা। ভূত মানে সে গান করে আনন্দ পায়, এটা বলতেছে। ভাবী মানে সে গান শিখতে রাজশাহী যায়। আর শর্ত মানে কি গান করলে তার মন ভালো হয়, এখানে শর্ত যে গান যদি করা হয় তাহলে তার মনটা কি হবে, ভালো হবে, সেটা এখানে বোঝাচ্ছে। একইভাবে এখানে দেওয়া আছে অকর্ম ক্রিয়া দেওয়া আছে। অকর্ম মানে কি যে বাক্যে কোনো ক্রিয়া মানে যে বাক্যে ক্রিয়ার সাথে কোনো কর্ম নাই তাকে বলা হয় অকর্ম ক্রিয়া বলা হয়। অর্থাৎ কোনো একটা বাক্যে যদি ভার্বের পরে অবজেক্ট না থাকে তাহলে সেটা হলো অকর্ম বলা হয়। যেমন সে ঘুমায়, এখানে কোনো প্রকার অবজেক্ট নাই। সকর্ম ক্রিয়া মানে কি যে বাক্যে কোনো একটা ভার্বের সাথে বা ক্রিয়ার সাথে একটা কর্ম যুক্ত আছে মানে অবজেক্ট যুক্ত আছে তাকে বলা হয় সকর্ম বলা হয়। যেমন সে বই পড়ছে, এখানে কর্ম আছে যেটা হচ্ছে বই। একইভাবে দ্বিকর্ম যদি দুইটা কর্ম থাকে তাহলে সেটাকে বলে দ্বিকর্ম বলা হয়। যেমন এখানে দেওয়া আছে শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে ছাত্র হচ্ছে একটা কর্ম, বই হলো একটা কর্ম। এই বাক্যে দিলেন একটি দ্বিকর্ম ক্রিয়া। কারণ কেন, কি দিলেন প্রশ্ন উত্তর দেয় মুখ্য কর্ম বই, আর কাকে দিলেন প্রশ্ন উত্তর দেয় গৌণ কর্ম ছাত্র। আচ্ছা, এখানে এই যে 3টা জিনিস অকর্ম, সকর্ম এবং দ্বিকর্ম, এই 3টাকে আমরা আলোচনা করতে পারি। এইভাবে যদি কোনো একটা বাক্যে কোনো একটা সেন্টেন্সে যদি ভার্বের সাথে অবজেক্ট থাকে তাহলে সেটাকে হবে সকর্ম, অবজেক্ট না থাকলে অকর্ম, দুইটা অবজেক্ট থাকলে সেটা হবে দ্বিকর্ম। এখন প্রশ্ন হলে কীভাবে বুঝবো আমরা অবজেক্ট আছে কি না? কোনো একটা সেন্টেন্সে যদি আমরা প্রশ্ন করি, কি দিয়ে যদি আমরা একটা প্রশ্ন করি যে কি দিয়ে, কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, কি অথবা কাকে, কি অথবা কাকে দ্বারা যদি আমরা কোনো প্রশ্ন করি এবং যদি উত্তর পাওয়া যায় তাহলে বুঝবো যে কর্ম আছে, আর যদি উত্তর না পাই তাহলে বুঝবো কর্ম নাই। প্রশ্ন হচ্ছে এখানে সে বই পড়ছে, প্রশ্ন করেন কি পড়ছে, উত্তর বই পড়ছে, তাহলে কর্ম আছে। প্রশ্ন করুন সে বই পড়ছে,
প্রশ্ন করুন যে সে কি পড়ছে, উত্তরে সে বই পড়ছে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হলো সকর্ম। কিন্তু এখানে প্রশ্ন করেন সে ঘুমায়, প্রশ্ন করেন সে কি ঘুমায়, উত্তর নাই। প্রশ্ন করুন কাকে ঘুমায়, উত্তর নাই, তাই সেটা হচ্ছে গিয়ে অকর্মক বলা হয়। অর্থাৎ যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাই তাহলে হবে সকর্ম, আর যদি উত্তর না পাই তাহলে অকর্ম হবে। মনে রাখতে হবে ব্যক্তির ক্ষেত্রে কাকে দ্বারা প্রশ্ন করব আর বস্তুর ক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করব। যেমন এখানে দেওয়া আছে সে বই পড়ছে, প্রশ্ন করছে আমরা সে কি পড়ছে। এখানে আমরা প্রশ্ন করতেছি না সে কাকে পড়ছে, কারণ বস্তু যদি হয় তাহলে কি দ্বারা প্রশ্ন করবেন যে সে কি পড়ছে। একইভাবে এখানে দ্বিকর্মক দেওয়া আছে শিক্ষক ছাত্রকে বই দিলেন, প্রশ্ন করেন শিক্ষক কি দিলেন, উত্তর হচ্ছে বই দিলেন। শিক্ষক কাকে দিলেন, উত্তর হইল ছাত্রকে দিলেন। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাইলে কর্ম আছে, আর উত্তর না পাইলে কর্ম নাই। বস্তু হলে কি, ব্যক্তি হলে কাকে। আর একটা জিনিস খেয়াল করবেন যে ব্যক্তিবাচক কর্মটাকে বলা হয় গৌণ কর্ম, আর বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম। প্রশ্ন আসতে পারে যে ছাত্র এটা কোন কর্ম, মনে রাখতে হবে এটা গৌণ কর্ম, আর বই এটা কোন কর্ম, সেটা হচ্ছে মুখ্য কর্ম। মানে যদি ব্যক্তি কর্ম থাকে তাহলে সেটা হবে গৌণ কর্ম, আর যদি বস্তু বোঝায় কোনো কর্ম তাহলে সেটা হবে মুখ্য কর্ম। একইভাবে যাচ্ছে সরল ক্রিয়া, একটি পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে সরল ক্রিয়া বলে। অর্থাৎ একটা সাবজেক্ট একটা ভার্ব, সেটাকে বলা হয় সরল ক্রিয়া বলা হয়। প্রযোজক ক্রিয়া, যদি কর্তা সেই কাজটা নিজে না করে অন্য একজনকে দিয়ে করায় তাহলে সেটা হবে প্রযোজক ক্রিয়া। আবার বলতেছি প্রযোজক ক্রিয়া মানে কি, যদি কোনো একটা কাজ কর্তা নিজে কাজটা না করে, সাবজেক্ট নিজে কাজটা না করে অন্য একজনকে দিয়ে করায় তাহলে সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেমন তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এখানে প্রশ্ন হলো ঘাস খাইতেছে কে, খাইতেছে গরু খাইতেছে, তাহলে বোঝাইতেছে যে রাখালের কোনো এখানে কাজ নাই, রাখাল গরুটাকে দিয়ে কাজটা করাইতেছে, তাহলে সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, প্রশ্ন হলো যে অঙ্ক করতেছে কে, অঙ্ক করতেছে আমি, তাহলে তিনি কি করতেছে, তিনি করাচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। তাই প্রযোজক ক্রিয়া হলো সেই ক্রিয়া মানে যে কর্তা যে সে কাজটা করবে না, সে নির্দেশনা দিবে কিন্তু কাজটা অন্যজন করবে, সেটাকে বলে প্রযোজক ক্রিয়া। এবার আসুন নাম ক্রিয়া। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দ শেষে আ বা আনু প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় নাম ক্রিয়া বলা হয়। অর্থাৎ যে ভার্বের সাথে দেখবেন আ আছে বা আনু শব্দটা আছে যুক্ত, সেটাকে বলা হবে নাম ক্রিয়া। যেমন এখানে দেয়া আছে চমকানু, শেষে আনু আছে। চমকায়, আকাশে বিদ্যুৎ চমকায়, কিন্তু এখানে আছে চমকানু শব্দটা ইউজ করছে। একইভাবে দেয়া আছে বাজারে সবজির দাম কমেছে না, কমছে না। একইভাবে ধনাত্মক ছটপট শব্দের সঙ্গে আনু যুক্ত হয়ে হয় ছটপটানু, জবাই করা মুরগি উঠানে ছটপটায়। অর্থাৎ কোনো একটা শব্দে যদি আ থাকে বা শেষে বা আনু থাকে যদি, তাহলে সেটা হবে নাম ক্রিয়া বলা হয়। যেমন আ আছে আপনার এখানে চমকায় অথবা ছটফটায়, এটাকে বলা হয়েছে চমকানু অথবা ছটফটানু। অর্থাৎ কোনো একটা ভার্বের শেষে যদি আ অথবা আনু থাকে তাহলে সেটা হবে নাম ক্রিয়া হবে। একইভাবে সংযোগ ক্রিয়া দেশে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, এইগুলো হচ্ছে আপনার সংযোগ ক্রিয়া। একইভাবে যৌগিক ক্রিয়া দিচ্ছে যে একটা অসমাপিকা ক্রিয়ার সঙ্গে যদি সমাপিকা মিলিয়ে গঠিত হয় সেটা হয় যৌগিক ক্রিয়া। মানে একটা অসমাপিকা ক্রিয়া থাকবে আর একটা সমাপিকা থাকবে। যেমন মরে যাওয়া, মরে একটা হচ্ছে কি আপনার অসমাপিকা আর যাওয়া হলো সমাপিকা। কমে আসা, কমে হলো অসমাপিকা, আসা হলো আপনার সমাপিকা। তাহলে যদি একটা অসমাপিকা আর একটা সমাপিকা দুটা মিলে যদি কাজ করে তাহলে সেটা হবে যৌগিক ক্রিয়া বলা হয়। এ হলে অধ্যায়ে আলোচনা, মানে এই অধ্যায়ে আপনার ক্রিয়া সংক্রান্ত সকল আলোচনা দেওয়া আছে যে ক্রিয়া ভার্ব কীভাবে গঠিত হয়, ভার্ব কত প্রকার। মোট কথা হচ্ছে এখানে দেওয়া আছে সমাপিকা, যেটা সমাপ্ত হয় যে ভার্ব সেটা সমাপিকা, কোনো কথা সমাপ্ত না হলে সেটা অসমাপিকা বলা হয়। এখানে ভূতভাবী শর্ত দেওয়া আছে, অকর্ম, কর্ম না থাকলে অকর্ম, কর্ম থাকলে সকর্ম, দুইটা কর্ম থাকলে বলা হয় দ্বিকর্ম। একইভাবে ব্যক্তিবাচকটাকে বলা হয় গৌণ কর্ম আর বস্তুটাকে বলা হয় মুখ্য কর্ম বলা হয়। আমরা কর্ম কীভাবে চিনব, যদি একটা সেন্টেন্সকে প্রশ্ন করি কি অথবা কাকে দ্বারা, বস্তু হলে
কি, আর ব্যক্তি হলে কাকে দ্বারা প্রশ্ন করব। সরল ক্রিয়া কাকে বলে? একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে। প্রযোজক ক্রিয়া কাকে বলে? যদি নিজে কাজটা না করে আরেকজনকে দিয়ে করাই। নাম ক্রিয়া কাকে বলে? কোনো একটা ভার্বের শেষে যদি আ অথবা আনু থাকে তাহলে আমরা নাম ক্রিয়া। সংযোগ ক্রিয়া কাকে বলে? যদি আমরা ধনাত্মক শব্দের পরে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে এই শব্দগুলো যুক্ত হয় তাহলে সংযোগ ক্রিয়া বলা হয়। যৌগিক ক্রিয়া কাকে বলে? আমরা জানি একটা যদি অসমাপিকা হয় আর একটা সমাপিকা হয়, একটা কথা একটা শব্দ দ্বারা প্রথম ভার্বটা দ্বারা বুঝাইব যে এটা অসমাপিকা মানে কাজ শেষ হয় নাই, আর পরেরটা দ্বারা বুঝাইব যে কথা সমাপ্ত হয়েছে, তাহলে সেটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। এই হলো এই অধ্যায়ে আলোচনা, যেটা ক্রিয়া অধ্যায় নিয়ে আলোচনা করা হলো।